হাত ধরাধরি করে হেঁটে যাচ্ছিল অরিন্দম আর শিলা। শক্ত করে ধরে আছে একে অপরের হাত। না, আজ আর ওরা হাত ছাড়বে না। আজ শুধু একে অন্যকে জড়িয়ে ধরার দিন। জানতে চাইলে ফিরে যেতে হবে বেশ কিছুদিন আগে। কলেজ পাশ করে অনিকেত বাবুর কাছে ল নিয়ে ডিসকাস করতে আসতো শিলা। অনিকেত সান্যাল অরিন্দমের বাবা। হাইকোর্টের জজ হয়ে এখন খুব একটা আর কাউকে লয়ের অ্যাডভাইস দেন না অনিকেত বাবু। তবে শিলার ব্যাপারটা একটু অন্য। ওর মধ্যে একটা আলাদা বুদ্ধিমত্তা আছে, যা জজ হয়ে একটি মামলার শুনানিতে লক্ষ্য করেছিলেন তিনি। পরে লয়ার রোহিত বাবুকে জিজ্ঞেস করেন মেয়েটির সম্পর্কে। তিনি শিলার সম্পর্কে যা বলেছিলেন তাতে ওর উৎসাহ অনেক বেড়ে যায়। এরপর রোহিত বাবু আর শিলাকে বাড়িতে ডেকে পাঠান একটি কেসের সম্পর্কে আলোচনার অজুহাতে। আসলে শিলাকে দেখার আগ্রহেই ডেকেছিলেন ওদের বাড়িতে। এরপর তিনি শিলাকে পিতৃস্নেহে বাড়িতে সাদর আহ্বান জানাতেন মাঝে মধ্যেই। আর শিলাও এসে অনেক কিছু শেখার মাঝে মাঝে গল্পও করত। ধীরে ধীরে সে হয়ে ওঠে অনিকেত বাবুর নয়নের মণি। বাংলা সাহিত্যের অমূল্য সব লেখা নিয়ে নিয়মিত আপনাদের সঙ্গে থাকব আমি দেবস্মিতা। আর আপনারা শুনছেন #গল্প উইথ দেবস্মিতা। আপনি কি আজ প্রথম আমার গল্প শুনছেন? তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নিয়মিত গল্পের আপডেট পেতে অবশ্যই প্রেস করুন বেল আইকনটি। তাহলে আসুন প্রবেশ করি গল্পের দুনিয়ায়। আজকের গল্প প্রাপ্তি। লিখেছি আমি। শুরু করি আজকের গল্প প্রাপ্তি। অনিকেত বাবুর 2 মেয়ে ও 1 ছেলে। অরিন্দম বড়, MBBS পাশ করে এখন পোস্ট গ্র্যাজুয়েট করতে গেছে অ্যাব্রডে। আর 2 মেয়ে রিয়া আর হিয়াও এখন আমেরিকায় তাদের হায়ার স্টাডিজ নিয়ে ব্যস্ত। ওরা যমজ, তাই একই জায়গায় একই স্টাডি করার ইচ্ছে নিয়ে এখন MBA করছে। বাড়িতে থাকার মধ্যে শুধু অনিকেত বাবু আর ওনার স্ত্রী মহামায়া দেবী। নামেও মহামায়া আর গুণেও মহামায়া। একটি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন তিনি। দক্ষ হাতে স্কুল সামলে মেয়েদের বড় করে নিজের একটি NGO চালিয়েও বাড়ির প্রতি কখনো অবহেলা করেননি একটা দিনের জন্যও। অবশ্য এখন NGOর কাজে একটু দিল্লি গেছেন। তাই অনিকেত বাবুর জীবনে শুধুই তাঁর কোট, আইনের বই আর রাতে মহামায়া দেবীর সঙ্গে ফোনে সারাদিনের জমে থাকা কথা। এভাবেই চলছিল। একা একা অনিকেত বাবু তাই শিলাকে পেয়ে পিতৃস্নেহে তাকে জড়িয়ে রাখেন নিজের কাছে। শিলাও তাকে খুব ভালোবাসে। বাবা মারা গেছেন সেই 7 বছর বয়সে। সেই থেকে মার সঙ্গে একা বড় হয়েছে সে। মারও বয়স হয়েছে তার। শরীর ভালো হলেও কানে বেশ কম শোনে, তাই গল্পটি সে মায়ের সঙ্গে চেয়েও করতে পারে না। এখন সে সমস্ত গল্প মন খুলে করতে পারে অনিকেত বাবুর সঙ্গে। তিনি যেন ঠিক ওর বাবার মতন, সবসময় আগলে রাখতে চান। আবার ভালো মন্দটা বুঝে নিতেও বলেন নিজেকেই। এই মাত্র কয়েক মাসেই অদ্ভুত এক কেমিস্ট্রি তৈরি হয়েছে ওদের মধ্যে। ও অনিকেত বাবুকে ডাকে অনিকা নামে। নামটা শুনে প্রথমটায় উনি খুব হেসেছিলেন। তারপর বলেছিলেন, এই ভালো, এরকম ইউনিক নামে কেউ কখনো ডাকেনি আর ডাকবেও না। দুজনেই একচোট হেসেছিল। এভাবেই চলছিল। আরো কিছুদিন পরে পোস্ট গ্র্যাজুয়েট শেষ করে দেশে ফেরে অরিন্দম।
ভদ্র নম্র ছেলে হিসাবে বাবার কাছে সে চিরদিনই আদরের। দেশে ফিরে একটা চেম্বার করলো অরিন্দম। ডাক্তারি আর বাবার সঙ্গে সময়টা ওর ভালোই চলছিল। একদিন রবিবার চেম্বার শেষ করে দুপুরে বাবার সঙ্গে বসে গান শুনছিল অরিন্দম। মনিদিকে, মানে ওদের বাড়ির রাত দিনের দেখাশোনার যে লোক, তাকে বলল, মনিদি, একটু কফি করে দাও তো। অনেক দিন দুধ দিয়ে গাঢ় করে তোমার হাতের সেই স্পেশাল কফিটা খাওয়া হয়নি। ব্ল্যাক কফি তো রোজই হচ্ছে, আজ তোমার হাতটা কেমন আছে দেখাই যাক। মনিদি গাল ভরা হাসি মুখে উঠতে উঠতে বলল, দেখাই যাক অরি দাদা, বলে রান্নাঘরে চলে গেল। আর অরিন্দম বলল, বাবা, এক হাত হয়ে যাক। অনিকেতবাবু পাশের র্যাক থেকে দাবার ছকটা নিয়ে সাজাতে সাজাতে বললেন, একদম, দেখি তুমি আরো কত বেটার হলে। এই বলে শুরু হলো দাবা খেলা। মনিদি কফি করে এনে পাশে বসে ওদের খেলা দেখছিল। বেশ জমে উঠেছে খেলা। খেলায় যখন অনিকেতবাবু একটু এগিয়ে আছেন, ঠিক এমন সময় অরিন্দম একটা মোক্ষম চাল দিল। বলল, কই, বাঁচাও দেখি তোমার রাজাকে। আর ঠিক সেই সময় একটা হাত এগিয়ে এসে নৌকাটাকে তুলে এমন জায়গায় দিল যাতে অরিন্দমের রাজার প্রাণ ওষ্ঠাগত, আর মন্ত্রীটাও গেল। অরিন্দম বলল, যা, কি হলো এটা, এত কষ্ট করে? এইটুকু বলে থেমে গেল অরিন্দম। হাতটার উৎস কোথায় বুঝতে আস্তে আস্তে চোখ তুলল। দেখল তার দিকেই ঝুঁকে আছে একটা যুবতীর মুখ। টানা টানা কালো দুটো চোখ, শ্যামবর্ণা হলেও কি মায়া সেই মুখে। তার খোলা চুলটা আস্তে আস্তে হাওয়ায় উঠছে। চোখে চোখে কিছুক্ষণ দৃষ্টি বিনিময় হলো। আরে শিলা যে, আয় মা আয়, তোর কথাই ভাবছিলাম। অরিটা আসার পর তোর কথা তো বলাই হয়নি ওকে, বললেন অনিকেতবাবু। দুজনেই চমকে উঠে চোখ সরিয়ে নিল। অনিকেতবাবু আবার বললেন, তোকে তো শিলার কথা বলাই হয়নি অরি, বড় বুদ্ধিমতী মেয়ে আমার শিলা। অরিন্দম হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। শিলাও হাতটা ধরে হ্যান্ডশেক করে বলল, হ্যালো। অরিন্দম বলল, হাই। এরপর অনিকেতবাবু পরিচয় পর্ব শেষ করে অনেক গল্প করলেন ওদের সঙ্গে। বললেন, জানিস অরি, তোরা তো সবাই বাইরে থাকিস, তোদের মাও কাজে খুব ব্যস্ত। আমি কাজের বাইরে এই মেয়েটার জন্যই বেঁচে আছি। ও না থাকলে আমি কথা বলার লোকের অভাবে বোধহয় পেট পেটে মরেই যেতাম। হা হা শব্দে হেসে উঠলেন অনিকেতবাবু। অরিন্দম চিরদিনই চুপচাপ, শুনে একটু হাসল। সপ্তাহ শুরু হতেই যে আর কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। শিলা দুপুরে অনিকার সঙ্গে দেখা করে যায়, নানান আলোচনার সঙ্গে মাঝে মাঝে খেয়েও যায়। আর অনিকেত তার চেম্বার নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে। মাঝে মাঝে সেমিনারের জন্য বাইরেও যেতে হয় এক একদিন। এভাবেই ওরা শুধু রবিবার দুপুরে তিনজন চেষ্টা করতো গল্প করতে।
সেভাবে আলাদা করে গল্প বা কথা কোনোদিনই হয়নি। আবার একবার চুপ করে বসে থেকে থেকে অসহ্য লাগে ওর। এদিক ওদিক পায়চারি করে একটা কফি নেয়। তারপর আবার ফোনটা বের করে কল বাটনটা প্রেস করেই দিল এবার। বেশ কিছুক্ষণ বাজছে। অরিন্দম বোধহয় ঘুমোচ্ছে। বোধহয় কেন, ঘুমোচ্ছে। এই রাত 2:15 কেই বা শুধু শুধু জেগে থাকবে। এই ভেবে ফোনটা কেটে দিতে যাবে, ঠিক এমন সময় ওপাশ থেকে ভেসে এলো, হ্যালো, কে বলছেন? ঘুম জড়ানো গলা হলেও ডাক্তার তো, ফোন ধরার অভ্যেসটা আছে, এটা বোঝা গেল। শিলা একটু ইতস্তত করে বলল, আমি আমি শিলা, চিনতে পারছেন? অরিন্দম বলল, শিলা? ওমা, চিনতে পারবো না কেন? শিলা বলে, হ্যাঁ আমি। সরি আপনাকে এত রাতে ডিস্টার্ব করলাম। অরিন্দম বলল, সরি বলছেন কেন? বলুন না, কিছু কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? আপনার গলাটা এত ডাউন কেন শোনাচ্ছে বলুন তো? কোথায় আপনি? বাড়িতে? নাকি কি হয়েছে? এক নিঃশ্বাসে এতগুলো প্রশ্ন করে নিজেই একটু লজ্জা পেল অরিন্দম। এ মা, এ কি করেছে? অপ্রস্তুত হয়ে থেমে গিয়ে বলল, সরি সরি, আপনি বলুন। এতগুলো প্রশ্ন একসাথে করে ফেললাম। শিলা বলল, ঠিক আছে, আমি ঠিক আছি, আসলে মা, বলে গলাটা একটু ধরে এলো শিলার। একটু ঢোক গিলে বলল, আসলে মার হার্ট অ্যাটাক হয়েছে আজ রাতে। এই কিছুক্ষণ নার্সিং হোমে এনেছি। ওনারা বলেছেন বেশ ক্রিটিক্যাল, তাই এখন এখানেই ওয়েট করছি। কি বলে দেখি। অরিন্দম সব শুনে বলল, কোন নার্সিং হোম? কানে ইয়ারবাডসগুলো গুঁজতে গুঁজতে খাট থেকে লাফিয়ে নেমে ওয়ার্ড্রপ থেকে গোছানো জামাগুলো বের করে গায়ে গলাতে শুরু করে অরিন্দম। জামা কাপড় সবসময় রেডিই করা থাকে ওর, যে কোনো সময় বেরোনোর প্রয়োজন হয়। ওদিক থেকে শিলা বলে যেতে থাকে, কেয়ারিং হোমে আছে, আপনি ব্যস্ত হবেন না, ডাক্তাররা দেখছে, আমি আপনাকে বিরক্ত করতে চাইনি। অরিন্দম বলে, না না, ঠিক আছে, বাবা মায়ের কিছু হলে খুব কষ্ট হয়। কেয়ারিং হোম বললেন না? বাইপাসের ধারে তো? শিলা বলল, হুম। অরিন্দম বলল, বাবাকে বলেছেন? শিলা চুপ করে থাকে। অরিন্দম আবারও জিজ্ঞেস করল, বাবাকে বলেছেন? আবারও কোনো উত্তর আসে না। অরিন্দম বোঝে একটা চাপা কান্নায় গলা বন্ধ হয়ে এসছে শিলার। ও বলে, থাক, কিছু বলার দরকার নেই। ফোনটা ধরে থাকতে চাইলে ধরে রাখুন, আমি আছি আপনার সঙ্গে। এরপর টেবিলের ওপর থেকে ব্যাগটা আর গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে। দেখে বাবার ঘরের দরজাটা বন্ধ। এত রাতে আর ডাকবে না ভেবে একটা কাগজে লিখে রাখে, শিলার মায়ের হার্ট অ্যাটাক হয়েছে, আমি কেয়ারিং হোমে যাচ্ছি, তোমাকে আর মনিদিকে এত রাতে আর ডাকলাম না। তারপর কাগজটা ডাইনিং টেবিলের ওপর জলের জগ দিয়ে চাপা দিয়ে দরজাটা বাইরে থেকে টেনে দিয়ে বেরিয়ে পড়ল অরিন্দম। শিলা তখনও চুপ করে ফোনটা ধরেছিল। বাইরে এসে গাড়িতে উঠতে উঠতে ফোনে বলল, কি হলো শিলা? কি বলবে বলো? কখন যে আপনি থেকে তুমি হয়ে গেছে সেটা নিজেও খেয়াল করে না অরিন্দম। শিলা এবার আর চুপ থাকতে পারে না, কেঁদে ওঠে। অরিন্দম এপাশ থেকে শুনতে থাকে তার কান্না, আর ড্রাইভ করতে থাকে। ফাঁকা রাস্তা, মিনিট 15 মধ্যেই পৌঁছে গেল নার্সিংহোমে। শিলা তখন একটু চুপ করেছে, কিন্তু ফোনটা তখনও কানে ধরা। করিডোরটা ধরে হাঁটতে হাঁটতে রিসেপশনে জেনে নেয় কার্ডিওলজি সেকশনটা 2nd ফ্লোরে। লিফটে একজন পেশেন্ট উঠছে দেখে ও সিঁড়ি দিয়ে চটপট উঠে এলো 3 তলায়। আর দেখে ঠিক সামনে, ফোন হাতে, পেছন ফিরে একটা খালি জায়গায় দাঁড়িয়ে আছে শিলা, কানে ফোনটা ধরা। অরিন্দম ধীর পায়ে
এগিয়ে গিয়ে আলতোভাবে হাত রাখল শিলার কাঁধে। শিলা চমকে তাকাতেই অরিন্দম ওর হাতটা ধরে নিল। শিলা ফুঁপিয়ে কেঁদে উঠে জড়িয়ে ধরল অরিন্দমকে। শিলার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে অন্য হাতে জড়িয়ে নিল অরিন্দম। মলিনা মিত্রের বাড়ির লোক কে আছেন? 206। রিসেপশন থেকে অ্যানাউন্সমেন্ট হলো বেশ জোরে। চমকে উঠে নিজেকে ছাড়িয়ে নিয়ে চোখ মুছে রিসেপশনের দিকে এগিয়ে গেল শিলা। আমি মলিনা মিত্রের মেয়ে, কেমন আছেন আমার মা? জিজ্ঞেস করে শিলা। ডক্টর এগিয়ে এসে বললেন, দেখুন, একটা কথা বলি, মনটা শক্ত করুন। আসলে অ্যাটাকটা খুব ম্যাসিভ। আমরা খুব চেষ্টা করছি, তবে পেশেন্টের রেসপন্স খুব কম। দেখি কি হয়, আমরা খুব চেষ্টা করছি। শিলা পাথরের মতো দাঁড়িয়ে রইল। ওর চোখের সামনে মায়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো একে একে সিনেমার মতো চলতে রইল। মা ওকে স্কুলে দিয়ে আসছে, বাড়ি এসে পড়তে বসে খাইয়ে দিচ্ছে, কলেজে রাত জেগে পড়ার সময় কফি করে দিয়ে যাচ্ছে। এই তো সেদিন একটা কেসের ব্যাপারে পড়াশোনা করছিল শিলা, মা এসে পাশে বসেছে, কখনো বুঝতেই পারেনি। কফিটা এগিয়ে দিতে ওর মাথায় হাত রাখল আর চমকে উঠল শিলা। মাকে জড়িয়ে একটু আদর খেয়ে মাকে শুতে যেতে বলল। পরের দিন সকালে কি খাবে জানতে চাওয়ায় শিলা বলল, একটু ফল কেটে দিও আর দইটা প্যাক করে দিও। এইসব ভাবতে ভাবতে দু চোখ জলে ভরে আসে ওর। একটা বেঞ্চের ওপর ধপ করে বসে পড়ল। দুহাতে মুখ ঢেকে মাথা নিচু করে হাঁটুর ওপর হাত রেখে ঝরঝর করে কাঁদতে থাকে। অরিন্দম ওর কাঁধে হাত রেখে আলতো চেপে বলল, তুমি একটু বসো শিলা, আমি ডাক্তারের সঙ্গে একটু কথা বলে আসি। এই বলে ভেতরে চলে গেল। খানিক পরে ফিরে এসে দেখে শিলা চুপ করে বসে আছে, মাথাটা পেছন দিকে হেলিয়ে। আর ওর চুলটা খুলে গিয়ে ওকে খুব সুন্দর দেখাচ্ছে। না, এই সময় এসব ভাবতে নেই, এই ভেবে ও শিলার পাশে গিয়ে বসল। ওর হাতটা নিজের হাতের মুঠোয় ধরে বলল, ডাক্তারের সঙ্গে কথা বললাম, ওনারা খুব চেষ্টা করছেন, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। শিলা চুপ করে বসে রইল, কোনো কথা বলল না। ভোরের দিকে খবর এলো শিলার মা আর নেই। শিলা কিন্তু একটু কাঁদল না। এর মধ্যেই হন্তদন্ত হয়ে সেখানে ঢুকলেন অনিকেত বাবু। প্রায় হুড়মুড় করে এসে শিলাকে জড়িয়ে ধরলেন আর বললেন, কি হয়ে গেল মা? তুই একবার আমায় ফোন করলি না, একা সবটা সামলালি। আর অরি, তুইও এলি, আমায় একবারও জানালি না। অরি বলল, তোমার ঘরের দরজা বন্ধ ছিল বাবা, আর তুমি তো ঘুমের ওষুধ সে ঘুমো, তাই আর অত রাত্রিরে তোমায় ডাকিনি। অনিকেতবাবু এবার শিলাকে বললেন, চিন্তা করিস না মা, আমি তো আছি, আমি তো আছি বলে মাথায় হাত বুলিয়ে দিলেন। এরপর একে একে সব ফর্মালিটি শেষ করে নীলিমা দেবীর বডিটা নিয়ে শ্মশানে গিয়ে সব কাজ সেরে ফিরতে বিকেল বিকেল হয়ে গেল। অনিকাওকে আর বাড়ি যেতে দিলেন না, নিয়ে গেলেন নিজের সঙ্গে। রাতে শিলাকে নিজের হাতে জোর করে খাইয়ে দিলেন। মনিদিও খুব যত্ন করে ওকে চুল বেঁধে গেস্ট রুমে নিয়ে গিয়ে শুইয়ে দিল, আর সঙ্গে নিজেও রইল। মেয়েটা সদ্য মাহারা হয়েছে, একা একা থাকবে। এরপর বেশ কিছুদিন কেটে গেছে। শিলাও ফিরে গেছে ওর বাড়িতে, নিজের হাতে রান্না করে, কোর্টে যায়, আর অনিকার সঙ্গে দেখাও করে। রবিবার দিন সকাল থেকেই এখন শিলা এ বাড়িতে থাকে। মনিদিই জোর করে করে আসতে বলে, বলে, একটা দিন না হয় তোমায় ভালো করে খাওয়াই দিদি, অন্যদিন তো কি যে একা একা করে খাও, দেখতেও পাই না। শিলারও মায়া পড়ে গেছে। মনিদি খুব যত্ন করে, ভালোবাসে, আর এখন তার রবিবার আসতে ভালোই লাগে। অনিকা ছাড়াও অরিন্দমের সঙ্গে গল্পও হয় বেশ। আগে দুপুরে এসে বিকেলে চলে যেত।
এখন দুপুর থেকে গল্প চলে সন্ধে অবধি। তারপর রাতের খাওয়া শেষে অরিন্দানমকে বাড়ি ছেড়ে দিয়ে আসে। একটা উইকেন্ড ড্রাইভও হয়ে যায় প্রায়। দুবারের দূরত্ব গাড়িতে প্রায় ৪৫ মিনিট মতন। অনেক গল্প হয়। এখন ওরা একে অন্যের অনেক ভালো খারাপ লাগা এগুলো জানে। এভাবে ভালোই চলছিল। অরিন্দমের মা মহামায়া দেবী ফিরেছেন মাসখানেক হলো। তিনিও শিলাকে খুব ভালোবাসেন। মাঝে মাঝে ওকে রাতে জোর করে নিজের কাছে রেখেও দেন। সেদিন রাতে অনেক গল্প হয়। তারপর যখন অরি এসে বকা দেয় তখন ঘুমোতে যায় দুজন। অরি হেসে ঘরের আলো নিভিয়ে শুতে বলে দরজা বাইরে থেকে ভেজিয়ে দিয়ে চলে যায়। অনিকেতবাবু আজকাল মাঝে মাঝেই একাই শোন, তাই শিলাকেও পাশে রাখতে কোনো অসুবিধে হয় না মহামায়া দেবীর। ভালোই চলছিল। হাজার ব্যস্ততা নিয়েও সবাই সবার মতন ভালোই ছিল। এরপর লয়ার অ্যাসোসিয়েশনের একটা অ্যানুয়াল মিটিং এলো। অনিকেতবাবু আর শিলার আমন্ত্রণ তো ছিলই, সঙ্গে বাকিদেরও আমন্ত্রণ ছিল। সে মিটিংয়ের পরেই যারা বেশ ঘনিষ্ঠ সবাই তাদের ফ্যামিলি নিয়ে একটা গেট টুগেদার করে। অনেক বছর ধরেই অনিকেতবাবু, মহামায়া দেবী আর অরিন্দম সেই গেট টুগেদার অ্যাটেন্ড করে চলেছেন। এবছর সঙ্গে শিলাও যাবে ওদের। মহামায়া দেবী নিজের একটা শাড়ি জোর করে পরিয়ে গয়না পরিয়ে সাজিয়ে দিয়েছেন শিলাকে। যখন সেজেগুজে ওরা ঘর থেকে বেরোলো, শিলার দিক থেকে চোখ ফেরাতে পারছিল না অরিন্দম। মহামায়া দেবী সেটা লক্ষ্য করলেন। মনে মনে ভাবলেন, বেশ ভালোই হলো। অরির যখন পছন্দ তখন আজ রাতেই ফেরার পর ওর বাবার সঙ্গে কথা বলবো। এবার দুহাত এক করে দিতে পারলেই আমাদের শান্তি। শিলা খুব লক্ষ্মীমন্ত মেয়ে, যত্ন করে ওরিকে সামলে রাখবে ও। মনে একরাশ খুশি নিয়ে এসব ভাবতে ভাবতে গিয়ে গাড়িতে বসলেন মহামায়া দেবী। মিটিং শেষ। এরপর গেট টুগেদারের জমায়েত শুরু হলো। রাত 10টা নাগাদ অনেক মজা নাচ গানের পর, খাওয়া দাওয়ার পর বাড়ি ফেরার পালা। শিলা আজ নিজের বাড়ি যাবে, তাই ও একটা ক্যাব বুক করছিল। এমন সময় পেছন থেকে অরি এসে বলল, আমি পৌঁছে দিই। চমকে ওঠে শিলা, বলে, ওহ তুমি! এমন করে কেউ চমকে দেয়? তারপর হেসে বলে, না, আমি একাই যেতে পারবো। এই তো ক্যাব বুক করছি, ড্রাইভারও আসলো বলে। অরি বলল, মোটেই না, এত রাতে এই ফাঁকা রাস্তায় একা মোটেও যাওয়াটা সেফ হবে না। আর এত সুন্দরী দেখে যদি কেউ হাইজ্যাক করে নেয়। হেসে ওঠে অরিন্দম। শিলা বলে, কি হবে? আমি তোমার কে? একটু মজা করতে চেয়ে বলেছিল। আর অরি খুব রাগের ভঙ্গিতে বলে, জানো না তুমি কে? আবার কি হবে? আমি বলেছি যাবে না মানে যাবে না, আমি পৌঁছে দিয়ে আসব। ঠিক সেই সময় পিছন থেকে এগিয়ে আসেন মহামায়া দেবী। বলেন, একদমই তাই, অরি তোকে পৌঁছে দিয়ে আসবে, আর আমরা ক্যাব বুক করে চলে যাচ্ছি। কি বলো? অনিকেতবাবুর দিকে তাকিয়ে প্রশ্ন করেন মহামায়া দেবী। অনিকেতবাবু বলেন, সে আর বলতে। এরপর সবার জোরাজুরিতে অরের গাড়িতে ওঠে শিলা। সারা রাস্তা নানান গল্প, হাসি মজা আর 70s গান শুনতে শুনতে বাড়ি পৌঁছে যায়। অরির খুব জল তেষ্টা পেয়েছিল। ও শিলার সঙ্গে ঘরে ঢোকে। জল খেয়ে শিলার মুখে মুগ্ধভাবে তাকিয়ে থেকে কিছু একটা বলতে যাবে, আর পকেটের ফোনটা বেজে ওঠে। হ্যালো, হ্যাঁ বলছি। কে বলছেন? একটু জোরে বলুন, ঠিক শুনতে পাচ্ছি না। বলতে বলতে বাইরের দিকে চলে আসে অরি। তারপর বলে, হ্যাঁ বলুন, এবার শোনা যাচ্ছে। কিছুক্ষণ সব চুপচাপ। অরির চোখ দুটো স্থির হয়ে গেছে। হঠাৎই ওর হাত থেকে ফোনটা মাটিতে পড়ে গেল। শিলা ছুটে গিয়ে অরিকে দুহাতে জড়িয়ে ধরল। জিজ্ঞেস করল, কি হয়েছে? কি হয়েছে অরি? চুপ করে আছো কেন? কি হয়েছে? কিছু বলো। তারপর চট করে ফোনটা মাটি থেকে তুলে নিয়ে কানে দিল। ওপাশ থেকে একজন বলল, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। শিলা বলে, হ্যালো, আপনি আমায় বলুন কি হয়েছে। ওদিক থেকে একজন বলল, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে,
দুজন বয়স্ক ভদ্রলোক ও ভদ্রমহিলা মারা গেছেন। ওনার ফোনের লাস্ট কলে এই নাম্বারটাই ছিল, তাই ফোন করে খবর দিলাম। শিলা কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে বলল, ধন্যবাদ, একটু জায়গাটা বলবেন? এরপর অরিকে কোনো মতে গাড়িতে জোর করে তুলে নিজে ড্রাইভ করে সেখানে পৌঁছলো। পৌঁছে শোনে পুলিশ এসে নিয়ে গেছে ডেড বডি। এরপর থানায় গিয়ে সব ফর্মালিটি করতে অনেকটা রাত হয়ে গেল। ইন্সপেক্টর বললেন, এখন আপনারা বাড়ি যান, পোস্টমর্টেমের আগে বডি দেওয়া যাবে না। কাল সকালে ফোনে টাইমটা কনফার্ম করে দেবো ম্যাডাম। অরি আর শিলা ধীর পায়ে বেরিয়ে আসে থানার বাইরে। গাড়িটা একটু দূরে পার্ক করে রাখা আছে। অরি যেন আর হাঁটতে পারছে না। শিলা ওর হাতটা নিজের হাতে শক্ত করে ধরে হেঁটে যাচ্ছিল। শক্ত করে ধরে আছে ওরা একে অপরের হাত। না, আজ আর এই হাত ওরা ছাড়বে না। আজ শুধু একে অন্যকে জড়িয়ে ধরার দিন।